হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়সসীমা এবং শূন্যপদ কী রয়েছে, এছাড়া আপনারা কীভাবে আবেদন করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। তো নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 2/2024, অর্থাৎ আজকে কিন্তু আপনাদের সেই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর এখানে দেওয়া রয়েছে, এবং রিক্রুটমেন্ট বলা হয়েছে অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোডাকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোডাকশন স্পেশাল ফোর্স। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্টস in railway production force and railway production special force. Application complete in all respects must be submitted online only. তো প্রার্থীদের কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করার জন্য কিন্তু বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখে নেব আরপিএফ এর ক্ষেত্রে 1/2024 এখানে কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্ট নংটি বলা হয়েছে এবং নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে সাব ইন্সপেক্টর। এক্ষেত্রে কিন্তু ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদের সেই অনলাইন ওপেনিং যেটা হয়ে থাকবে আবেদন প্রক্রিয়াটি, সেটা কিন্তু 15/4/2024 থেকে কিন্তু আপনারা সেই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন। এবং ক্লোজিং ডেট কিন্তু বলা হয়েছে 14/5/2024 মধ্যে কিন্তু আপনাদের এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখে নেব, এখানে বলা হয়েছে ভ্যাকান্সিস। তো এক্ষেত্রে কিন্তু ফার্স্ট অফ কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট আমরা দেখে নেব পে লেভেল কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে। তো এক্ষেত্রে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু পে লেভেল 7 অনুযায়ী কিন্তু আপনারা এখানে বেতনক্রম পেয়ে 6 অনুযায়ী কিন্তু আপনারা বেতনক্রম পেয়ে থাকবেন। এবং এক্ষেত্রে প্রতি মাসে কিন্তু বলা হয়েছে ইনিশিয়াল পে বলা হয়েছে 35,400 টাকা কিন্তু পার মান্থ কিন্তু আপনার বেতনক্রম হয়ে থাকবে। এবং কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 3, অর্থাৎ পে লেভেল 3 অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে থাকবেন এখানে বেতনক্রম, এবং সেটা কিন্তু পার মান্থ কিন্তু বলা হয়েছে 21,700 টাকা। নেক্সট এখানে বলা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু বলা হচ্ছে B1 দুটো কিন্তু সেম রয়েছে, এবং এজ লিমিট কিন্তু বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য 20 থেকে 28 বছরের মধ্যে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে, এবং কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়সসীমা হয়ে থাকতে হবে। নেক্সট কিন্তু এখানে আপনারা দেখতে পারেন সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে 452টি, এবং কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে 4,208টি। টোটাল কিন্তু ওভারঅল কিন্তু যে ভ্যাকান্সি সেটা কিন্তু বলা হয়েছে 4,660টি কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। নেক্সট কিন্তু এখানে বলা হয়েছে ভ্যাকান্সি রিলেটেড কিন্তু বলা হয়েছে যে আপাতত প্যারা 13 অনুযায়ী কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে প্রফেশনালি কিন্তু যে একটা ভ্যাকান্সি তারা কিন্তু রিলিজ করেছেন, এর থেকে কিন্তু আপনাদের পরবর্তীতে ভ্যাকান্সি বাড়তে পারে বা কমতে পারে, সেটা ডিপেন্ড করবে কিন্তু সেই রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের ওপর। নেক্সট এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে আপনার কাউন্ট করে থাকতে হবে কিন্তু অবশ্যই 1/7/24 অনুযায়ী কিন্তু আপনার এজ লিমিটটি কিন্তু আপনার কাউন্ট করে থাকতে বলা হয়েছে। নেক্সট এখানে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীদের রেজাল্টটা এখনও তাদের পাবলিশড হয়নি, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না, কিন্তু টোটালি কিন্তু একদম ভালোভাবে বলা রয়েছে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর রেজাল্টস অফ প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই। অর্থাৎ আপনার যদি রেজাল্ট এখানে হোল্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আপনাদের কিন্তু রেজাল্ট অবশ্যই কিন্তু পাবলিশ হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে এক্সামিনেশন ফি। তো এই ক্ষেত্রে কিন্তু যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন ফি 500 টাকায় কিন্তু এখানে ধার্য করা হয়েছে, এবং যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা কিন্তু এখানে আবেদন ফি ধার্য করা হয়েছে। তবে আপনারা যারা CBT এক্সামটিতে যদি আপনারা এখানে অ্যাটেন্ড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে টাকাটা রয়েছে এক্সামিনেশন ফি সেটা কিন্তু আপনাদের রিফান্ডেবল রয়েছে এখানে। নেক্সট এখানে ওয়েবসাইট কিন্তু বলা হয়েছে আপনারা যারা কলকাতা রিজিয়ন থেকে রয়েছেন বা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটটি ফলো করতে বলা হয়েছে www.rrbkolkata.gov.in। এর মাধ্যমে কিন্তু অনলাইনে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। তো এর লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট ক্লিক করে কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন।
নেক্সট আমরা দেখে নেব আরপিএফ সিলেকশন প্রসেস কী রয়েছে 2024 অনুযায়ী। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে সিলেকশন প্রসেস হিসাবে কিন্তু প্রথমে আপনাদের কিন্তু সিবিটি এক্সাম হয়ে থাকবে, তারপর হচ্ছে পিইটি এবং তারপর হচ্ছে পিএইচডি। তো এক্ষেত্রে সিবিটি যেটা টেস্ট হয়ে থাকবে সেটা কিন্তু আপনার যে সমস্ত সাবজেক্টগুলো এখানে ইনক্লুড রয়েছে সেটা অবশ্যই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন হয়ে থাকবে, অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। টোটাল কোশ্চেন কিন্তু আপনার থাকছে এখানে 120টি কোশ্চেন থাকছে, ম্যাক্সিমাম মার্কস কিন্তু বলা হয়েছে 120। নেক্সট এখানে বলা হয়েছে ডিউরেশন, এক্ষেত্রে কিন্তু 90 মিনিটস কিন্তু এখানে সময়সীমা আপনারা পেয়ে থাকবেন এই পরীক্ষাটির জন্য। টাইপ কিন্তু বলা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু হয়ে থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই থাকছে, 1/3 মার্ক কিন্তু ডিডাক্ট করা হয়ে থাকবে ফর ইচ ইনকারেক্ট অ্যান্সারের জন্য। নেক্সট থাকছে কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটার রান কিন্তু করে থাকতে হবে। মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 মিনিটে কিন্তু কমপ্লিট করে থাকতে হবে, 5 মিনিট 35 সেকেন্ডে কিন্তু এই 1600 মিটার কিন্তু রান কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। এবং 800 মিটার রান কিন্তু থাকছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সেক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে কিন্তু এই 800 মিটার রান কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট থাকছে লং জাম্প, থাকছে কিন্তু মেলদের ক্ষেত্রে 14 ফিট এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু থাকছে এখানে 9 ফিট। হাই জাম্প থাকছে এখানে মেলদের ক্ষেত্রে 4 ফিট এবং ফিমেলের ক্ষেত্রে থাকছে 3 ফিট। নেক্সট থাকছে এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 1600 মিটার রান কিন্তু কভার করে থাকতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে মেল প্রার্থীদের ক্ষেত্রে, এবং 800 মিটার রান কিন্তু কভার করে থাকতে হবে মেল ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 4 মিনিটে কিন্তু কমপ্লিট করে থাকতে হবে 800 মিটার রান। এবং লং জাম্পের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে 12 ফিট এবং ফিমেলের ক্ষেত্রে 9 ফিট কিন্তু লং জাম্প কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট হচ্ছে হাই জাম্প কিন্তু থাকছে মেল প্রার্থীদের ক্ষেত্রে 3 ফিট 9 ইঞ্চি এবং ফিমেলের ক্ষেত্রে 3 ফিট। নেক্সট থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে এখানে হাইট কিন্তু হয়ে থাকতে হবে কনস্টেবল সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। প্রার্থী যারা রয়েছেন ইউআর এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 165 সেমি এবং এসসি এসটির ক্ষেত্রে কিন্তু থাকছে 160 সেন্টিমিটার। ফর স্পেসিফিক ক্যাটাগরি যেটা রয়েছে তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার। এবং চেস্ট কিন্তু বলা হয়েছে অনলি মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ইউআর বা ওবিসির ক্ষেত্রে কিন্তু 80 সেন্টিমিটার করে থাকতে হবে উইথ আ মিনিমাম এক্সটেনশন অফ চেস্ট, সেটা কিন্তু বলা হয়েছে 85 সেন্টিমিটার। 80 থেকে 85 সেন্টিমিটার কিন্তু তার চেস্ট কিন্তু মিনিমাম এক্সটেনশন করতে বলা হয়েছে। এবং এসসি অথবা এসটি যারা রয়েছেন প্রার্থী তাদের ক্ষেত্রে 76.2 সেন্টিমিটার কিন্তু থেকে শুরু করে 81.2 সেন্টিমিটার কিন্তু আপনাদের বলা হয়েছে মিনিমাম চেস্ট কিন্তু এক্সটেনশন করতে হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।